কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। রাজধানীর বাড্ডা, ধানমন্ডি, যাত্রাবাড়ি এবং মিরপুর উত্তরা সহ বেশ কিছু এলাকায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। সকাল 10:30টার পর ব্র্যাক এবং ইস্ট ওয়েস্ট সহ আরও কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাদের সরে যেতে বললে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে। স্কুল কলেজের ইউনিফর্মধারী সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনকারীদের সাথে যোগ দিয়েছেন। এ নিয়ে যাত্রাবাড়িতে কোটা আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংবাদ সংগ্রহের সময় ৭১-এর সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন এবং ক্যামেরা পার্সন রাশেদ আহত হয়েছেন। কোটা আন্দোলনকারীদের কর্মসূচি ঘিরে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা দিনভরই ঘটেছে, এই বিষয়ে আলাপ করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মহিম মিজান। মহিম, সরকার তো বলেছে আলোচনায় বসার কথা, শিক্ষার্থীদের পক্ষ থেকে এখন পর্যন্ত কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল? আসলে শিক্ষার্থীদের মধ্যে থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। আমরা যে সবশেষ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক, প্রধান সমন্বয়ক, তার সঙ্গে যোগাযোগ করেছি এবং তিনি জানিয়েছেন যে তাদের যে অন্যান্য যে সহযোদ্ধারা রয়েছেন, কারণ তারা প্রায় ৮-১০ জনের একটি টিম রয়েছে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, একক কোনো ব্যক্তি নয়। তো ৮-১০ জনের সঙ্গে কথা বলে তারা আসলে বিষয়গুলো জানাবেন, যেটি সরকারের পক্ষ থেকে আমাদের আইনমন্ত্রী যেটি জানালেন যে তারা যে কোনো সময় বসতে চায় এবং কী কী বিষয় সমস্ত কিছুর জন্য প্রস্তুত রয়েছে সরকার। এই বিষয়গুলোকে আসলে সেটি তাদের কাছে মেসেজটি পৌঁছে দেয় এবং তারা বলছে তারা তাদের মতো করে আলাপ করে সমন্বয় করে সেই বিষয়গুলো জানাবেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত আসলে সরকারের যে আহ্বান জানানো, আজকে দুপুরবেলা যে আহ্বানটি জানিয়েছেন যে বসার কথা আলোচনার টেবিলে, সেই দিক থেকে এখনো পর্যন্ত আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখন পর্যন্ত সাড়া দেয়নি। দিন চলে গেল না, হয়তো আছে তারা, কারণ তারা হয়তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় রয়েছে, তারা একত্রিত হবে, কথা বলবে বা মুঠোফোনে অনেক জটিলতা তৈরি হচ্ছে, যার কারণে হয়তো তাদের যোগাযোগে একটু সময় নিচ্ছে। কিন্তু সবাই প্রত্যাশা করছে যে হয়তো তারা সরকারের আহ্বানে সাড়া দেবেন এবং তারা তাদের মতো করে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন গণমাধ্যমের কাছে যে সত্যিকার অর্থে সরকারের এই আহ্বানের পরে তারা এখন নতুন করে কি চাচ্ছেন, তারা কি বসতে চাচ্ছে না কি চাচ্ছে। নিশ্চয়ই তারা আমাদেরকে সন্ধ্যার পরে এই বিষয়গুলো পরিষ্কার করবেন। মহিম, আপনি তো দিনভর সংবাদ সংগ্রহ করেছেন, কি পরিস্থিতি দেখেছেন আজকে রাস্তাঘাটে? আজকে রাস্তাঘাটে যে পরিস্থিতি ছিল সেটি আসলে বলাই বাহুল্য, কারণ রাস্তাঘাটে তেমন কোনো গাড়ি যানবাহন যে বলা চলে, যানবাহন মানে যেই পরিমাণ যানবাহন রাজধানীতে চলাচল করে সেটি আসলে 10%ও তেমন চলাচল করেনি। ব্যক্তিগত গাড়ি তো নাই, 2-1টি বাস চলাচল করেছে, তাও বিভিন্ন জায়গা বুঝে। কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গা, আপনি নিজেও বলেছেন যে ধানমন্ডি, যাত্রাবাড়ি, এরপর উত্তরা, সব বিভিন্ন জায়গায় কিন্তু কোটা আন্দোলনকারী এবং সরকারের যে রাজনৈতিক যে দলগুলোর সঙ্গে রয়েছে, ছাত্রলীগ বলা হচ্ছে যে ছাত্রলীগ বা যুবলীগ, বিভিন্ন জায়গায় তারা মুখোমুখি অবস্থানে নিয়ে ঘাত প্রতিঘাত হয়েছে, যার কারণে আসলে পুরো রাজধানীর যে প্রবেশ মুখগুলো এবং প্রায় প্রধান পয়েন্টগুলো, প্রধান সড়কগুলো, যে এই সড়কগুলো একেবারে বন্ধ ছিল বলা চলে। এবং অনেকে হয়তো ভয়ের কারণে নানান কারণে হয়তো রাজধানীতে তারা ব্যক্তিগত গাড়ি বের করেনি, বা যারা গণপরিবহনের মালিক বা গণপরিবহন যারা চালাবে, সরকারি গাড়িও তেমন, কিন্তু বিআরটিসি যেটা, সেই পরিবহনও কিন্তু আমরা তেমন একটা লক্ষ্য করিনি। অর্থাৎ যে কোটা আন্দোলনকারীদের যে কমপ্লিট শাটডাউন, এটির একটি প্রভাব আসলে রাজধানীর গণপরিবহনে পড়েছে, যার কারণে আসলে রাজধানীতে তেমন একটা গণপরিবহন চোখে পড়েনি। তো রাজধানীর বাইরের বিষয়টা হয়তো ভিন্ন, কারণ এখান থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না আজকে সকালে। যারা হয়তো রাতে গিয়েছে তারা কোথায় গিয়ে আটকেছে সেটি, যারা যে জায়গা আটকেছে বা যদি আটকে না থাকে তাহলে সেই কমপ্লিট চিত্রটি আসলে যারা বিভিন্ন জায়গায় দায়িত্বরত রয়েছেন তারা আসলে পরিষ্কারভাবে বলতে পারবেন। কিন্তু রাজধানীতে আসলে গণপরিবহন তেমন একটা উল্লেখযোগ্যভাবে চলাচল করেনি, এই বিষয়টি নিশ্চিত। মহিম, আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, যে আহ্বান জানিয়েছেন, তারপর কি রাস্তাঘাটের পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে বা এই আহ্বানের কোনো প্রভাব কি আন্দোলনকারীদের উপর এখন পর্যন্ত পড়েছে কিনা, এ বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে? যে রাস্তাঘাটে এখন যদি কেউ বেরোতে চান তারা কি নিরাপদে সময় মতো বাড়ি ফিরতে পারবেন কিনা?
নিরাপদে সময় মতো বাড়ি ফিরতে পারবেন যদি রাস্তাঘাটে বেরোন। এই বিষয়টি জানা যাচ্ছে যে যত দূর সেটি হচ্ছে যে রাস্তাঘাটে গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িতে শুধুমাত্র নির্দিষ্ট একটি এলাকা ছাড়া, আমি যদি রামপুরার কথা বলি, রামপুরা একটি ভবনের ভেতরকার কিছু ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাছাড়া রাজধানীর যে গণপরিবহনে বা ব্যক্তিগত গাড়িতে আগুন লাগবার খবর এখন পর্যন্ত আমরা পাইনি, কোনো পক্ষ থেকে আমরা পাইনি। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আন্দোলন করছে তারা কিন্তু কোনো গণপরিবহনে হামলা করেছে, গণপরিবহন ভেঙেছে এমন কোনো তথ্য আসলে আমাদের কাছে আসেনি যে গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িতে হামলা করেছে বিষয়টি না। আপনি যে বিষয়টি জানতে চাচ্ছেন যে আসলে আইনমন্ত্রী সরকারের পক্ষ থেকে যে আহ্বানটি জানিয়েছে বসার আহ্বান, তারপরে আসলে এই আন্দোলন যে কমপ্লিট শাটডাউনের পরবর্তীতে কোনো রিফ্লেকশন ঘটেছে কিনা বা কোনো প্রভাব পড়েছে কিনা, যে একটু স্তিমিত হয়েছে কিনা, আসলে এখনো পর্যন্ত সেই বিষয়টি আমরা অন্তত মাঠের কর্মী হিসেবে মাঠে থেকে সেই বিষয়টি লক্ষ্য করিনি এখনো পর্যন্ত। কারণ উত্তরা, মিরপুর এবং রামপুরা বিভিন্ন জায়গায় এখনো থেকে এবং যাত্রাবাড়িতে থেকে কিন্তু আমরা সংঘর্ষের তথ্য একটু পাচ্ছি, যার কারণে যে আসলে এইটি আহ্বানটির পরে যে একটু স্তিমিত হয়ে যাবে বা যারা এই আন্দোলন যে এই কমপ্লিট শাটডাউনটি এই যে কর্মসূচি যারা ডেকেছেন তারা যে তাদের যে অন্য যে সহযোদ্ধারা রয়েছেন যে মেসেজ দেবে সেই মেসেজটা হয়তো কমপ্লিটলি দিতে পারেনি বা তারা হয়তো জানায়নি, যার কারণে আসলে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা চলছে। মানে সরকারের পক্ষ থেকে আহ্বান জানালেও সেটির আসলে রিফ্লেকশন যেটা প্রভাব এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, যেটি বলছেন আপনি। তথ্য প্রতিমন্ত্রী কিন্তু একটা কথা বলেছেন যে যেসব সহিংসতা হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, সেখানে আন্দোলনরত যারা শিক্ষার্থী, যারা কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্দোলনে নেমেছিল তারা জড়িত না, এখানে তৃতীয় কোনো পক্ষ ঢুকে পড়েছে। কারা হতে পারে এই তৃতীয় পক্ষ? আপনি মাঠের কর্মী হিসেবে কি দেখেছেন? শুনেন, বাংলা একটা কথা আছে, যখন কোথাও আগুন লাগে তখন আলু পোড়া দিতে কিছু লোক যায়। তো একটা ঘটনা ঘটলে তৃতীয় পক্ষকে, এটা তথ্য প্রতিমন্ত্রী যেটা বলেছেন এটা উনিই ভালো জানেন যে আসলে তৃতীয় পক্ষ কে হতে পারে। বিষয়টি হচ্ছে যে তৃতীয় পক্ষ পর্যন্ত এই সুযোগটা আসতে দেবার মতো ঘটনা কেন ঘটলো, এটাও তো আলোচনার বিষয়। তৃতীয় পক্ষ কে আসছে, তারা কেন সুযোগ, তারা কিন্তু কোনো তৃতীয় পক্ষ যারা আসছে তারা কিন্তু কোনো ব্যানারে বা কোনো কিছুতে তাদের কোনো নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না যে এখানে এই পক্ষটি এসে এই স্লোগান বা এই বক্তব্য দিয়ে তারা এভাবে আক্রমণ করছে কোটা বিরোধীদের আর কোটা আন্দোলনকারীদের সাথে থেকে। বিষয়টি এরকম কোনো ঘটনা কিন্তু আমরা অন্তত মাঠে গিয়ে দেখিনি। হয়তোবা থাকতে পারে, কেন সুযোগ নেবে না? কারণ তাদেরও তো, সরকারেরও তো প্রতিপক্ষ রয়েছে, তারা নানান সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তো সেই চেষ্টা কোটা আন্দোলনকারীরা বলছেন যে সেই চেষ্টাও সুযোগ করে দেওয়া হতো, সরকার একটু সুযোগ করে দেওয়ার মতো অবস্থা করেছে বিধায় তারা হয়তো নিতে পারে। কিন্তু কোটা আন্দোলনকারীরা কিন্তু স্পষ্টভাবেই কিন্তু কালকে মধ্যরাতে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়ে দিয়েছে তারা কখনো কোনো সহিংসতা করবে না, এবং সহিংসতা যারা করেছে তাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এবং যারাই জাতীয় সহিংসতা করে, এবং গতকালকে আপনি জানেন যে শনি রাকড়ায় বিশাল একটা ঘটনা ঘটেছে যে আপনার হানি ফ্লাইওভারের যে কাউন্টার সেটি পুড়িয়ে দেওয়া হচ্ছে। কোটা যারা আন্দোলনকারীরা আছেন তারা বলছেন যে সেটি তারা করেনি, নিশ্চয়ই তৃতীয় পক্ষ কোনো পক্ষ রয়েছে। তারা কারা? যারা কোটা আন্দোলনকারীরা তারা নিজেরাই বলছেন যে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে, সেটিও আসলে সরকারের দায়িত্ব। তো তৃতীয় পক্ষ কোন পক্ষ কি করছে এইটা কোটা আন্দোলনকারীরা আহ্বান জানিয়েছে যার যার রাজনীতি শেষে করুক, তারা শুধুমাত্র নিজেদের যে দাবি, সংস্কারের দাবি, সেই দাবিটাতেই থাকতে চায় এবং তারা কখনো সহিংসতা করবে না। এই বিষয়টি কিন্তু তারা বারবার তাদের সংবাদ বিজ্ঞপ্তি হোক, তাদের বক্তব্যে হোক, সেটা নিশ্চিত করছে। তাহলে সেটা কারা করে সেটা নিশ্চয়ই দেখবার দায়িত্ব সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীর। আমরাও নিশ্চয়ই আশাবাদ জানাচ্ছি, আশা করছি যে শিগগিরই আলোচনার মাধ্যমে এই সংকটের একটা সমাধান হবে এবং দুপক্ষই এই বিষয়ে একটু নমনীয় মনোভাব পোষণ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহিম, আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী মহিম মিজান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।